স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 6.8% হবে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক। ব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট শীর্ষক অর্থবার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, অবকাঠামো খাতে ব্যয় বৃদ্ধি এবং সরকারি বেতন বাড়ায় এই হারে প্রবৃদ্ধি হবে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সিনিয়র ইকোনমিস্ট ডক্টর এম মাসরুর রিয়াজ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির রিসার্চ ফেলো ডক্টর তৌফিকুল ইসলাম খান। ডক্টর খান এবং ডক্টর রিয়াজ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো, থ্যাংক ইউ। ডক্টর রিয়াজ, প্রথম প্রশ্ন আপনার কাছে করতে যাচ্ছি যে বিশ্বব্যাংক বলছেন তথা আপনারা বলছেন যে এ বছরে, চলতি বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 6.8%। সরকার নির্ধারণ করেছে, সরকার বলছে এটা হবে 7.5%, এবং বাস্তবতা এই যে গত অর্থ বছরে হয়েছিল সরকারের হিসাবে 7.1% প্রবৃদ্ধি। এই পার্থক্যটা কেন, এতটা কেন ফারাক কেন এতটা? দেখুন, 6.8, 7.1 বা 7.2 বর্তমান বিশ্ব বাস্তবতায় যে গ্লোবাল ইকোনমিক স্লো ডাউনটা থেকে যখন পৃথিবী রিকভার করছে, এর যে কোনোটাই কিন্তু খুব স্ট্রং ইকোনমিক গ্রোথ পারফরমেন্স হিসেবে ধরা যায়। 7.2 খুবই ভালো, 6.8ও অত্যন্ত ভালো গ্রোথ পারফরমেন্স হিসেবেই ধরা যেতে পারে। তো এটা তো একটা প্রজেকশন এট দিস স্টেজ। এখন আমাদের যে আপনারা দেখেছেন গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস নামে একটি রিপোর্ট ওয়াশিংটন থেকে বের হয়েছে, তো সেখানে বাংলাদেশের উপর যে অংশটা, সেখানে একটা প্রজেকশন করা আছে যে বাংলাদেশের কিছু ডেভেলপমেন্টের ইন্টারনাল ডোমেস্টিক ইকোনমি অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ভিত্তি করে এই প্রজেকশনটা করা হয়েছে। তো এর মধ্যে দুটো জিনিসকে আইডেন্টিফাই করা হয়েছে যে দে উইল প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু ডিটারমাইন দ্য গ্রোথ, এবং সেটার ভিত্তিতেই 6.8 প্রজেকশন করা হচ্ছে। এর মধ্যে প্রথমটি হলো স্লাগিশ এক্সটার্নাল ডিমান্ড, যে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের অর্থনীতির যে যোগাযোগ, মূলত দুটো উপায়ে, একটি রপ্তানি এক্সপোর্টস এন্ড আর একটা হলো রেমিটেন্সেস। এই দুটো খাতে যে স্লো ডাউন লক্ষ্য করা যাচ্ছে বা প্রেডিক্ট করা যাচ্ছে, সেটার ভিত্তিতেই বলা হচ্ছে যে গ্রোথটা 6.8 এর আশেপাশে থাকতে পারে। আর এর সাথে আরো একটা ফ্যাক্টর আছে, সেটা হলো ইন্টারনাল সিকিউরিটি একটা ইস্যু। আপনারা জানেন যে বাংলাদেশে জুলাইয়ের 1 তারিখে যে আনফরচুনেট ঘটনাটা ঘটেছে, তারপরে একটা সবার একটা অ্যানালিসিস এখনো চলছে যে এটা ইনভেস্টমেন্ট রেটকে কিভাবে প্রভাবান্বিত করবে। যেমন এ ধরনের সিচুয়েশনে কি ফরেন ইনভেস্টররা তাদের যে প্ল্যান সে অনুযায়ী এগিয়ে যাবে, তাদের যে ইন্টারেস্ট সেটা নিয়ে এগিয়ে যাবে, নাকি তারা আর একটু ওয়েট করবে, দেখবে, তারপর ইনভেস্টমেন্টে আসবে। তো আমি যেমন আপনাকে বলতে পারি, এবং এই ইনভেস্টমেন্টটা কিন্তু সব লেভেলেই এই ইম্প্যাক্টটা হতে পারে, এফডিআই, ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং, ইভেন রিটেইল লেভেলে। তো মূলত এই দুটো কারণেই প্রজেক্ট করা হচ্ছে বাংলাদেশে 6.8% এর আশেপাশে থাকবে। ধন্যবাদ জনাব মাসরুর। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে সরকার যে নির্ধারণ করেছে 7.5 যে জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে, এই অ্যাচিভমেন্ট করবার ক্ষেত্রে চ্যালেঞ্জ কি দেখছেন আপনি? কি কারণে আসলে এটা বিশ্বব্যাংক বলছে কম হবে, আপনার কি মনে হয় যে যদি কম হয় কি, মানে মূল চ্যালেঞ্জটা কোথায় আপনি দেখছেন? প্রথম হলো যে সরকারের যেটা বাজেটের সময় যে তারা লক্ষ্যমাত্রাটা দিয়েছিল, এটা 7.2%। আচ্ছা, কিন্তু পরবর্তীতে আমার মনে হয় যে উচ্চ পর্যায়ের মন্ত্রীদের পক্ষ থেকে অন্তত দুটো স্টেটমেন্ট আমরা শুনেছি যে এটা 7.5 হতে পারে। অর্থমন্ত্রী এটা বলেছেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী এটা বলেছেন। তো ফলে সেদিক থেকে এটা ঠিক সরাসরি অফিসিয়াল টার্গেট না, বাট ওনারা আশা করছেন যে এটা 7.5 হতে পারে। তো বড় যে বিষয়টা সেটা হলো যে আপনার এটার ক্ষেত্রে ইতিবাচক তো কতগুলো ধারা ওনারা নিশ্চয়ই মাথায় রাখছেন। একটা হলো যে গত অর্থ বছরের প্রবৃদ্ধি কিন্তু 7% যেটা লক্ষ্য ছিল, সেখান থেকে আমরা 7.1% অর্জন করলাম, এবং সেই সাথে একটা আমরা সর্বশেষ যে হিসাবটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে পেলাম, সেখানে আমরা দেখছিলাম যে ব্যক্তি খাতের বিনিয়োগে একটা বড় ধরনের উল্লঙ্ঘন হয়েছে। তো যেটা প্রায় জিডিপির 22.1% থেকে 23% গিয়ে পৌঁছালো। তো বড় চ্যালেঞ্জের জায়গাটা হলো যে এই অর্থ বছরে যখন আমরা আসলাম, ফলে কতগুলো ইতিবাচক জায়গা নিয়ে আসলাম। আমাদের মূল্যস্ফীতি কমছিল, আমাদের সুদের হার কমছে,
ফলে সেই দিক থেকে এক ধরনের ইতিবাচক জায়গা আছে, বৈদেশিক বাণিজ্যের লেনদেনের অবস্থাও বেশ ভালো আছে। তো 6 মাসের আমরা যেটা গতি প্রকৃতি দেখছি তার মধ্যে 2-3টি জায়গায় আমরা একটু চিন্তার জায়গা দেখছি, যে 7.2 বা 7.5 হতে গেলে যে যে জায়গাগুলো অসুবিধা দেখা যাচ্ছে। তার মধ্যে একটা জায়গা হলো যে অবশ্যই আমাদের যে এই ম্যানুফ্যাকচারিং খাত আছে, এই ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি কেমন হবে। গত অর্থ বছরের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে আমরা আমাদের যেই রপ্তানি আছে সেই রপ্তানি প্রায় 9% মতো একটা প্রবৃদ্ধি করেছিল, রাইট। যেটার উপরে ভর করেই কিন্তু আসলে ম্যানুফ্যাকচারিং খাত প্রায় 11% প্রবৃদ্ধি করেছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে। এই অর্থ বছরের প্রথম 6 মাসে যদি আমি দেখি তাহলে এই প্রবৃদ্ধিটা নেমে এসেছে 4.4%। একটা হতে পারে যে এটার দাম কমে গেছে কিনা, পণ্য মূল্যের একটা বড়, যদি আপনি দাম কমে তাহলে এটা সম্ভব। সে ধরনের যে গতি প্রকৃতি সেটা আমরা দেখছি না আন্তর্জাতিক বাজারে, যে দামটা নতুন করে এই অর্থ বছরে গিয়ে অনেকখানি কমে, ফলে সেটা একটা বড় জায়গা। দ্বিতীয় জায়গা হলো এই ধরনের প্রবৃদ্ধি যদি অর্জন করতে চাই তাহলে আমাদের বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা, এই বিনিয়োগের লক্ষ্যমাত্রাটা ছিল হলো প্রায় 32.7%, যেখানে ব্যক্তি খাত থেকে আসবে 24.7%। রাইট। 23% থেকে এটাকে 24.7% নিয়ে যেতে হলে একটা বড় ধরনের আমি বলবো যে মোমেন্টাম লাগবে আর কি বিনিয়োগের ভিতরে। সেটা আমরা একটু দেখতে পাচ্ছি না, কিছু ক্ষেত্রে দেখছি কিছু ক্ষেত্রে দেখছি না, একটা মিক্স আছে। ইতিবাচক জায়গা হলো যে রেজিস্ট্রেশন অনেক বেড়েছে বিওআই এর সাথে বা বিডার সাথে এখন যেটা, আর আমাদের ক্যাপিটাল মেশিনারিজ অনেক আসছে। কিন্তু আমি ব্যক্তি খাতের ঋণ প্রবাহ যদি দেখি, ব্যাংকিং খাতের সূচকগুলো সেখানে আমরা দেখছি নামছে। ফলে বিনিয়োগ একটা বড় চ্যালেঞ্জ হবে, আর একটা বড় চ্যালেঞ্জ হবে হলো যে আপনার ম্যানুফ্যাকচারিং খাত আপনার বড় প্রবৃদ্ধি করবে কিনা। ধন্যবাদ জনাব খান। আমরা নিচে ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি আবার আলোচনায়। জনাব মাসরুর, আপনার কাছে আমি একটা জানতে চাচ্ছি যে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নমুখী এবং এ কারণে বাংলাদেশের জিডিপি তো একটি নিম্নমুখী প্রবণতা থাকবে বলে অনেকে মনে করছেন, আপনারাই বলছেন, আপনার প্রতিবেদনে বলছেন। এবং এর ফলে যেমন যুক্তরাজ্য যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাচ্ছে ব্রেক্সিটের ফলে, এরও একটা ইম্প্যাক্ট পড়বে বলে মনে করা হচ্ছে। আসলে এই ইম্প্যাক্ট কতটা, যেটা বাংলাদেশের জিডিপি আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে বাধা হয়ে দাঁড়াতে পারে? বাংলাদেশের গ্লোবাল ইকোনমির সাথে যে ইন্টিগ্রেশন, সেটার একটি অবশ্যই একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ওভারঅল গ্রোথে। আপনারা জানেন বাংলাদেশের গ্রোথটার দুটো যে এক্সেলেন্ট গ্রোথ পারফরমেন্স গত 2 দশক, তার দুটো পার্ট ছিল। একটা হলো এটা জব লেড গ্রোথ ছিল, অনেক বেশি বেটার কোয়ালিটি জবস ক্রিয়েটেড হয়েছে, যার কারণে স্ট্রাকচারাল একটা শিফটস হয়েছে ইকোনমিতে, যে বেটার ওয়েজড এমপ্লয়মেন্ট বেড়ে গেছে। বাট আরেকটা ছিল এক্সপোর্ট লেড গ্রোথ, যে আমরা জানি যে আরএমজির যে ইমপ্রেসিভ সাকসেস এবং সেটার স্পিল ওভার এফেক্ট সমগ্র অর্থনীতিতে, এর পুরোটাই কিন্তু গ্লোবাল ইকোনমির সাথে যে বাংলাদেশের ইন্টিগ্রেশন সেটার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়। যদিও সাউথ এশিয়া অন অ্যান অ্যাভারেজ এবং বাংলাদেশ এখনো বিশ্বের অন্যান্য রিজনের তুলনায় বা অন্যান্য অনেক কম্পারেটর দেশের তুলনায় এখনো অনেক কম one of the least integrated region in the world. তো এই জন্য ইন্টিগ্রেশনটা অনেকটুকু আরো বাড়াতে হবে। কিন্তু যে ইন্টিগ্রেশন অলরেডি আছে এবং ভবিষ্যতের যে প্রজেকশন, সেটার অনেকটাই নির্ভর করবে এই ইন্টিগ্রেশনের কারণে গ্লোবাল ইকোনমির যে অবস্থা সেটার উপর। তো সেজন্য আমি একটা জিনিস আপনাকে প্রথমেই যেটা বলেছিলাম, যে এক্সটার্নাল ডিমান্ডের একটা স্লাগিশনেস লক্ষ্য করা যাচ্ছে। যেমন রেমিটেন্সেস, ফর্মাল সেক্টরে মোর দেন 17% রিডাকশন হয়েছে গত কোয়ার্টারে। তো সেটা একটা চিন্তার বিষয়, কারণ এই যে রেমিটেন্সটা আসে সেটা জিডিপির ফর্মাল অংশ না হলেও এই রেমিটেন্স যে বেনিফিশিয়ারিরা, যারা এটা প্রায় শহরে গ্রামে গঞ্জে, তারা এটা বিভিন্ন দ্রব্য এবং অন্যান্য মেটেরিয়ালস পারচেজে এটার কনজামশনটা, ইকোনমির ভিতরে কনজামশন এটা বাড়িয়ে দেয়, যেটা গিয়ে প্রোডাকশন এবং আউটপুট, ইন্ডাস্ট্রিয়াল আউটপুটে একটা পজিটিভ ইম্প্যাক্ট করে। তো এখন বিশ্বজুড়ে যদি ইকোনমিক ডাউনটার্ন থাকে, গালফ কান্ট্রিজে যদি স্লো ডাউন থাকে, তাহলে রেমিটেন্সেসে অবশ্যই একটা খারাপ নেতিবাচক প্রভাব পড়বে। এর সাথে রয়েছে এক্সপোর্ট গ্রোথ। তো এক্সপোর্টে গত বছরও আমরা ভালো গ্রোথ ছিল। এবছর গত কোয়ার্টার দেখা যাচ্ছে আরএমজির ক্ষেত্রে কিন্তু 3.3%-এর মতো একটা ড্রপ হয়েছে। এন্ড দেন ওভারঅল যে এক্সপোর্ট, সেখানেও একটা ড্রপ হয়েছে ইয়ার টু ইয়ার বেসিসে। তো সেই জন্য এক্সটার্নাল ইকোনমি গ্লোবাল ইকোনমির উপর অনেকটাই নির্ভর করবে, সেটার উপর ভিত্তি করে প্রজেকশনটা আরো কনসলিডেটেড হবে। ধন্যবাদ।
জনাব তৌফিকুল ইসলাম খান, আমরা আপনার কাছে ফিরে আসবো, তার আগে নেব একটা বিরতি। কিন্তু বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে যে বিষয়টা আমরা জানতে চাইবো সেটা হচ্ছে জব গ্রোথের কথা বলা হচ্ছে, কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, যে কর্মসংস্থানের যদি আসলে তৈরি না হয় আমাদের গ্রোথ বা প্রবৃদ্ধি সেই অর্থে হবে না। কিন্তু আপনিও বলছিলেন যে প্রাইভেট সেক্টরে ম্যানুফ্যাকচারিং খাত, বিশেষ করে ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের বিনিয়োগ হচ্ছে না। কেন হচ্ছে না আমরা জানবো, তার আগে নিব একটি বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন চেয়ার করে। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলা। আজ আমরা আলোচনা করছি বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে। এনে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সিনিয়র ইকোনমিস্ট ডক্টর এম মাসরুর রিয়াজ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ ফেলো ডক্টর তৌফিকুল ইসলাম খান। জনাব খান এবং জনাব রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে একবার। জনাব খান, বিরতি যাওয়ার আগে আপনার কাছে প্রশ্ন ছিল যে কেন আমরা আসলে প্রচুর কর্মসংস্থান বা চাকরি তৈরি করতে পারছি না, এবং আমরা প্রায় বলছি যে আসলে ইনভেস্টমেন্ট স্পেশালি ম্যানুফ্যাকচারিং খাতে ইনভেস্টমেন্ট হচ্ছে না, এবং যেখানে না হলে আসলে আমাদের কর্মসংস্থান তৈরি হবে না। আমি যখন এই কথা বলছি ঠিক দুদিন আগে পরিকল্পনামন্ত্রী বলেছেন যে এবছর 2017 সালে 27 লক্ষ নতুন চাকরি তৈরি হবে দেশে, এবং উনি আশা করছেন যে এটা মূলত অন বেটার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এবং বুমিং ক্যাপিটাল মার্কেট এবং পটেনশিয়াল গ্রোথ ইন ফরেন এমপ্লয়মেন্ট উনি দেখছেন। আপনার কি মনে হয়? না, আমার মনে হয় যে 27 লক্ষ চাকরি যদি তৈরি হয় এটা তো খুবই ইতিবাচক হবে আর কি। এটা ঐতিহাসিকভাবে একটা বড় সংখ্যা। বড় জায়গা হলো যে একেবারে ইনভেস্টমেন্ট হচ্ছে না আমি তা বলছি না, কিন্তু আমাদের মন্ত্রী যেটা বলছেন যে 27 লক্ষ এর মধ্যে হচ্ছে ফরেন এমপ্লয়মেন্ট, অর্থাৎ যারা বিদেশে চাকরি নিয়ে যাবেন তাদের কথা বলছেন। যদি সেটা আপনি অ্যাড করেন, এটা অনেক বেড়েছে আমাদের এখন বিদেশে কর্মসংস্থানে নতুন করে যাওয়ার পরিমাণ বেড়েছে, যেটা আমাদের কাছে তথ্য নেই। সেটাও আমরা চিন্তা করছিলাম যে রেমিটেন্স কমে যাওয়ার আরেকটা কারণ হতে পারে কিনা, যে আমাদের আগে যারা গিয়েছেন তারা ফেরত আসছেন কিনা, আমাদের যে স্টক সেটা কমে যাচ্ছে কিনা, সে বিষয়টিও আছে। তবে বড় জায়গা হলো যেটা বলছিলাম যে বিনিয়োগের নিঃসন্দেহে আমি বলবো যে কি একেবারে হচ্ছে না তা না, কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী ম্যানুফ্যাকচারিং খাতে হচ্ছে কিনা সেটা হলো একটা বড় কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা নতুন উদ্যোক্তা আনতে পারছি কিনা, কারণ পুরনো উদ্যোক্তারা একভাবে হয়তো রিইনভেস্টমেন্ট করছেন, এক্সপ্যান্ড করছেন, সেটা একটা হচ্ছে, কিন্তু আমরা নতুন উদ্যোক্তা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে এটা কনসেন্ট্রেটেড হয়ে যাবে একসময়, এবং আমাদের যেই আসলে ক্যাপাসিটিটা আলটিমেটলি আমরা মধ্যমেয়াদে যে জায়গায় যেতে চাচ্ছি সেই জায়গাতে যাওয়ার পথটা সংকীর্ণ হয়ে যাবে। তো বড় আরেকটি যেটা কনসার্নের ছিল, আপনি ভাবে এটা গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের প্রসঙ্গ তুলেছেন, মাসুদ ভাই বলেছেন, সেটা হলো যে কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের বড় চিন্তার জায়গা ছিল যে আমাদের যে ম্যানুফ্যাকচারিং খাতে আছে একদিকে একটা বড় প্রবৃদ্ধি হচ্ছে, অন্যদিকে এখানে কর্মসংস্থান আসলে কমে যাচ্ছে, যেটা আমরা 2013 সাল থেকে 2015 সালের প্রথম প্রান্তিক পর্যন্ত যে তথ্যটা আমরা পেয়েছিলাম সেটার ভিতরে আমরা দেখতে পেয়েছিলাম। এখন দুঃখজনক হলো যে আমাদের কাছে কর্মসংস্থানের আসলে তথ্য নেই, যদিও পরিসংখ্যান ব্যুরো এখন প্রতি পাক্ষিকেই কর্মসংস্থানের তথ্য কালেক্ট করছেন, কিন্তু এটা পাবলিক ডোমেনে নাই আমি যতটুকু জানি, আমি জানি না হয়তো অন্যদের কাছে আছে কিনা, কিন্তু পাবলিক ডোমেনে নাই, ফলে আমরা কর্মসংস্থানের ভিতরে কি অবস্থা সেটা জানতে পারছি না। তবে আপনি যেটা বলছেন যে যেহেতু আমরা প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করছি, প্রবৃদ্ধির মূল লক্ষ্যটা কিন্তু প্রবৃদ্ধি হলেই আমরা শুধু আসলে খুশি হই না, আমাদের জন্য এটা কর্মসংস্থানে থাকতে হবে, এটা ডিস্ট্রিবিউশনের ইস্যু আছে, এবং এটা দিয়ে আমার দারিদ্র্য কমছে কিনা, আমার সাধারণ মানুষের পারচেজিং পাওয়ার বাড়ছে কিনা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। ফলে ওই ইন্ডিকেটর গুলো তো আমরা এখনো পাচ্ছি না। তবে সাধারণভাবে ধারণা করা হয় যে প্রবৃদ্ধি যদি হয় তাহলে আপনার এগুলো একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। দ্বিতীয় যেই প্রসঙ্গটি আসলে এখানে গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমার এই প্রবৃদ্ধির চাকা আমি সচল রাখতে পারবো কিনা। তো সচল রাখতে পারার জন্য আমার জন্য বড় জায়গা হলো যে আপনার রিইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে এসে নতুন ইনভেস্টমেন্ট করা। সেখানে বাংলাদেশের কিছু ট্র্যাডিশনাল বটলনেক আছে, একটা তো জমির সংকট আমরা জানি, এসইজেড এর যেটা আছে এটা হয়তো আরো পরে আসবে, তারপরে যেটা আছে সেটা হলো যে আমাদের অবকাঠামোগত অন্যান্য ছবি, নতুন করে গ্যাস লাইন পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে, নতুন করে বিদ্যুতের ক্ষেত্রেও কিছুটাই হচ্ছে, বিদ্যুৎ যদিও সরবরাহ বেড়েছে, তো সেই ধরনের সমস্যাগুলো কিন্তু আছে। তো সেই সমস্যার এবং বড় ইনভেস্টমেন্ট আসতে গেলে আরেকটা যেটা হবে সেটা মধ্যমেয়াদের অবকাঠামোগত ভাবে আমার এখন পোর্টের যে ক্যাপাসিটি আছে এটা আমার 10 বছর পরে থাকবে কিনা, আমি কি ধরনের প্রোগ্রাম নিচ্ছি। তো বড় সমস্যার একটা জায়গা হলো যে আমার এই অবকাঠামোগত যতগুলো পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে ধীর গতিতে। তো পরিকল্পনা নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের ভালো পরিকল্পনা আছে, হ্যাঁ, এটা আমি আপনাকে স্বীকার করতে হবে, কিন্তু এগুলোর বাস্তবায়ন হতে পারছে না। ফলে আমরা যেই ফাস্ট ট্র্যাক প্রজেক্টগুলো দেখছি সেটারও আপনি দেখবেন যে বাস্তবায়ন কিন্তু কম হচ্ছে। এক পদ্মা সেতু ছাড়া অন্যগুলো সেই অর্থে কম আছে। পদ্মা সেতু এই অর্থ বছরে আপনি দেখেন যে পদ্মা সেতু এই অর্থ বছরে আমরা দেখেছি যে গতি কিন্তু খুবই কম আর কি বাস্তবায়নের, এবং যার ফলে ব্রিজেস ডিভিশন অলরেডি বলেছেন যে তারা সংশোধিত এডিপিতে একটা বড় অংশের টাকা ফেরত দেবেন।
তো পরিকল্পনা অনুযায়ী যদি আপনার এটার বাস্তবায়ন না হয় তখন ব্যক্তি খাতের বিনিয়োগ একটু অনিশ্চয়তায় থাকে, যে আপনি বলছেন 18 সালে এটা আমি পাবো, এটা আমি যদি 18তে না পাই তাহলে কি হবে। আর একটা বড় জায়গা হলো যে ওনারা চিন্তা করেন যে ওনারা তো ইনভেস্টমেন্ট 2-3 বছরের জন্য করেন না, 20 বছরের জন্য করবেন। তো আপনার যে অবকাঠামোর যে জায়গাগুলো আছে এগুলোর ক্যাপাসিটি যদি মধ্যমেয়াদে বাড়তে না থাকে তাহলে আপনার জন্য তাদের ইনভেস্টমেন্ট করাটা তখন একটা রিস্কি জায়গায় আসবে। তো সেই চ্যালেঞ্জগুলো আমাদের ভিতরে আছে। আর বিশ্ব অর্থনীতির কথা বলছেন যে বিশ্ব অর্থনীতি একটা কিন্তু অনিশ্চয়তার ভিতর দিয়ে আছে, কেমন শেপ নিবে এটা অন্তত আরো 2 বছর লাগবে আমাদের বুঝতে। সেই জায়গাটায় যদি আমি অনিশ্চয়তা না কাটে তাহলে এটা একটা বড় চ্যালেঞ্জ আছে। ধন্যবাদ ডক্টর রিয়াজ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা সবাই বলছি যে বিশ্বব্যাংক তার প্রতিবেদনে বলেছে, এই মুহূর্তে ডক্টর খানও বললেন যে অবকাঠামো একটা বড় সমস্যা আসলে, কিন্তু বড় সমস্যা হলো তার মানে যে চাহিদা রয়েছে, হ্যাঁ, তো চাহিদা থাকা সত্ত্বেও কেন এইখানে কেন ইনভেস্টমেন্ট আসলে সেই অর্থে হচ্ছে না। আমরা সবসময় বলি যে আমাদের বিদ্যুৎ একটা বড় সমস্যা, আমরা বলছি আমাদের গ্যাসের প্রাপ্ততা একটা সমস্যা, কিন্তু জমি সংকট সেটা ঠিক আছে, কিন্তু কেন এইখানে পর্যাপ্ত ইনভেস্টমেন্ট হচ্ছে না? এখানে কোনো রিটার্ন অন ইনভেস্টমেন্ট পলিসি কি সমস্যা আছে? বিনিয়োগ, যেটা তৌফিক ভাইও বলছিলেন, বিনিয়োগ হচ্ছে, যেমন গত বছরও একটা জাম্প হয়েছে ব্যক্তি খাতে প্রায় 1%-এর উপরে। এবং অবকাঠামো ইনভেস্টমেন্ট কথা আসলে জানতে চাই। অবকাঠামো ওভারঅল বিনিয়োগ পরিবেশটা কিন্তু অবকাঠামো যে ইনভেস্টমেন্ট সেটাকেও এফেক্ট করবে। যে অবভিয়াসলি ধরেন প্রোডাক্ট এন্ড সার্ভিস মার্কেট রেগুলেশনস যেগুলো আছে বিনিয়োগ পরিবেশে সেগুলো স্লাইটলি ডিফারেন্ট, কিন্তু ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্ট ক্লাইমেট যে ইস্যুস সেগুলো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার সেটার জন্য প্রযোজ্য। তো এখন সরকারের পক্ষ থেকে আশাব্যঞ্জক ব্যাপার হচ্ছে বেশ কয়েকটা খাতে খুব জোরালো উদ্যোগ দেখা যাচ্ছে, যেমন আপনার জমির স্বল্পতা এড়ানোর জন্য বা জমির রেজিস্ট্রেশন সংক্রান্ত যে জটিলতা বিনিয়োগকারীদের, সেটা এড়ানোর জন্য এসইজেড এর যে পরিকল্পনাটা সেটা বেশ দ্রুত গতিতে আগাচ্ছে। সরকার প্রায় 100টি এসইজেড করবার প্ল্যান, সেটা ভিশন, কিন্তু অলরেডি আপনার প্রায় 10টার উপরে লাইসেন্স হয়ে গেছে এবং 3টে খুব আশাব্যঞ্জক ব্যাপার হচ্ছে যে 3টা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এসইজেড চুক্তি হয়েছে, যে চায়নার সাথে, ইন্ডিয়ার সাথে এবং জাপানের সাথে। এগুলোর স্ট্র্যাটেজিক লোকেশনগুলো বেশ আমার মনে হয় ফেভারেবল। এগুলো আপনার সেকেন্ডারি গ্রোথ সেন্টার তৈরি করতে বেশ সাহায্য করবে, ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট আনতে সহায়তা করবে, জবস তো হবেই। এখন প্রশ্ন হচ্ছে যে পাওয়ার, এনার্জি বা ট্রেড ইনফ্রাস্ট্রাকচার, যে কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার, পোর্টস, এগুলোতে খুব আরো বেশি সংখ্যক প্রাইভেট ইনভেস্টমেন্ট কেন আসছে না? তো এর কয়েকটা ব্যাপার আছে। একটা হলো আপনার এর কিছু রেগুলেটরি ইস্যুস আছে যেগুলো এখনো খুব কমপ্লেক্স প্রাইভেট ইনভেস্টমেন্টের জন্য এই সেক্টরগুলোতে আসার জন্য, যেমন আপনার পোস্ট লাইসেন্সিং রেগুলেশনস পাওয়ারের ক্ষেত্রে, এনার্জির ক্ষেত্রেও সিমিলার আছে। এসইজেড এর ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু আমার মনে হয় যে ফ্রেমওয়ার্কের আন্ডারে কাজ হচ্ছে সেটা প্রায় 5 বছর পুরনো, সেগুলো একবার পর্যালোচনা করার ব্যাপার রয়ে গেছে সেখানে। আর পোর্টস বা আদার যে ট্রেড লজিস্টিক্স, সেইখানে আমার মনে হয় যে উপলব্ধিটা হচ্ছে, কিন্তু যে একটা গভর্নমেন্ট প্রোগ্রাম যে ইনভেস্টমেন্ট এখানে নিয়ে আসার জন্য সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না, হয়তো এটা আসবে। কিন্তু সেইখানে আপনার আরেকটা জোরালো ভূমিকা রাখার সুযোগ আছে নতুন যে গভর্নমেন্টের খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, তাদের একটা বড় ভূমিকা রাখা, তাদের অত্যন্ত অ্যাক্টিভ ভূমিকা আমরা গত কয়েক মাস দেখছি। ডুইং বিজনেস রিফর্মের উপর একটা উদ্যোগ নিচ্ছে, ওয়ান স্টপ শপের উপর একটা উদ্যোগ নিচ্ছে, কিন্তু বিডা যদি একটু স্পেশালাইজড ভাবে অবকাঠামোতে প্রাইভেট ইনভেস্টমেন্ট আনা সেটার দিকেও একটু নজর দেয়, তাহলে ইনভেস্টমেন্ট প্রমোশনটা এখানে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ডক্টর মাসরুর রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তৌফিকুল ইসলাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যশালী। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।